বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখুন একেবি টিভির পর্দায়। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন একেবি টক। একেবি টিভির আয়োজিত এই একেবি টক অনুষ্ঠানে আমরা আপনাদের সামনে বিভিন্ন উল্লেখযোগ্য স্থান, উল্লেখযোগ্য ব্যক্তিত্ব এবং উল্লেখযোগ্য বিষয় নিয়ে হাজির হচ্ছি। আজ তেমনই একটি উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা তার কথা আপনাদেরকে শোনাবো। চলুন আগে তার সাথে আমরা পরিচিত হয়ে নিই। দর্শক বন্ধুরা, আজ এই একেবি টক, এই আলাপচারিতার অনুষ্ঠানে আমাদের সঙ্গে যিনি রয়েছেন তার নাম হচ্ছে নজরুল ইসলাম আজাদ। পেশায় তিনি বাংলাদেশ সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। আগরতলায় উনি একটি সরকারি কাজে এসছেন, কিন্তু ওনার আরেকটি বড় পরিচয় রয়েছে। উনি একজন স্বনামধন্য গীতিকার তথা গীতিকবি বাংলাদেশের। তো আমরা ওনার সাথে আলাপচারিতার অনুষ্ঠানে ওনার এই নানা গীতি কবিতা এবং আমাদের আগরতলা, ত্রিপুরা সহ গোটা ভারতবর্ষের সাথে বাংলাদেশের সম্পর্ক ইত্যাদি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলাপচারিতায় থাকবো। সঙ্গে থাকবেন। আজাদ ভাই, আপনাকে আমাদের একেবি টিভিতে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ একেবি টিভিতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে দর্শক বন্ধুরা, আমাদের সময় অভাবে আমরা স্টুডিওতে যেতে পারিনি ঠিকই, কিন্তু আমরা রয়েছি আগরতলার একটি হোটেলে, যেখানে উনি অবস্থান করছেন। উনি চলে যাবেন ইতিমধ্যেই। যে কাজে এসেছিলেন তার সেই কাজ শেষ, কিন্তু আমাদের সাথে ওনার সম্পর্ক অনেক দিনের। তো ওনার সাথে এই আলাপচারিতার অনুষ্ঠানটি আমরা মিস করতে চাইনি এবং সেই লোভটাও সংবরণ করতে পারিনি, কারণ তার থেকে অনেক কিছু জানার আছে। আজাদ ভাই, আপনি কি এই প্রথম আগরতলায় এলেন? জি, এই প্রথম আমি আগরতলায় এসেছি। তো আগরতলায় আসার আগে ঢাকাতে আমার আগরতলার অনেক কবি, সাহিত্যিক এবং গুণী মানুষের সাথে পরিচয় হয়েছিল এবং ওনাদের ব্যবহার এতই ভালো ছিল যে আমি অনেক মুগ্ধ ছিলাম ওনাদের ব্যবহারে। এবং তখন থেকেই একটা স্বপ্ন ছিল যে ভারতের অনেক জায়গায় গেলেও আগরতলায় কখনো যাওয়া হয়নি। যখনই আমার দেখলাম যে আগরতলায় আসার একটা অফার আসলো, তখনই আমি চিন্তা করলাম যে না, এবার আমি আগরতলায় যাওয়ার সুযোগ পাবো। আমার যে দীর্ঘদিনের স্বপ্ন ছিল যে আগরতলায় আসা এবং আগরতলার মানুষদের মানে সরাসরি দেখা এবং আগরতলা শহরকে দেখা তথা ত্রিপুরাকে জানা, এই স্বপ্নটা যখন সফল হবে জেনেছি, তখনই আমার কিন্তু খুব ভালো লাগলো। তখন থেকে আমি প্রস্তুতি শুরু করলাম যে এই আগরতলার এরকম আন্তরিকতা যাদের অনেক বেশি, এরকম মানুষদের সাথে আমার আগে দেখা হয়েছে, কিন্তু তারা যেখানে বসবাস করে সেই জায়গাগুলো আমি দেখব, এই স্বপ্ন আমাকে খুব তাড়িত করছিল কয়েকদিন, অর্থাৎ আসার আগে। তো আসার পরে আমি যখন এয়ারপোর্টে নামার পরেই দেখলাম যে আগরতলার যে মানুষ, এয়ারপোর্টে যারা কর্মরত ছিলেন, ওনাদের ব্যবহার, বিনয় আমাকে মুগ্ধ করেছে। এরপরে যখন আসলাম এবং আমার সরকারি দায়িত্ব পালন শেষে যখন আগরতলা শহর ঘুরে দেখছিলাম, তখন আমি আগরতলার সবচেয়ে বেশি ভালো লেগেছিল পরিষ্কার পরিচ্ছন্নতা। শহরটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং মানুষগুলোর মন মানসিকতাও অনেক পরিচ্ছন্ন এবং অনেক ভালো। এটা আমার অনেক ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। আপনার এই আগরতলার প্রতি যে আন্তরিকতা এবং যে একটা টান অনুভব করেছেন, একটা সম্পর্কের টান, একটা হৃদয়ের টান। আবার আপনিও নিশ্চয়ই জানেন এবং আমরা সকলেই জানি যে আগে ভূমি একটাই ছিল। দেশভাগের পর নতুন করে আরেকটি সম্পর্ক তৈরি হয়েছে ৭১-এর মুক্তিযুদ্ধের পর। এই যে ভারত বাংলাদেশের সম্পর্ক, বিশেষ করে ত্রিপুরার সাথে বাংলাদেশের একটি অকৃত্রিম সম্পর্ক যেটা, তো এই সম্পর্ক নিয়ে যদি কিছু বলেন আপনি। ধন্যবাদ আপনাকে। ১৯৭১ সালে যখন স্বাধীনতা যুদ্ধ হয়, তখন ভারত বাংলাদেশকে সমর্থন দিয়েছে এবং বিভিন্নভাবে যুদ্ধে সাহায্য করেছে। এজন্য আমরা বাংলাদেশিরা ভারতের প্রতি কৃতজ্ঞ। বিশেষ করে ত্রিপুরার আগরতলার মানুষেরা, তারা আসলে অনেক করেছে স্বাধীনতা যুদ্ধে আমাদের জন্য। অর্থাৎ প্রচুর শরণার্থী এসেছে এখানে এবং এই শরণার্থীদের
খাওয়া পড়ার ব্যবস্থা করা। দেখা যাচ্ছে যে আগরতলায় মোট জনসংখ্যা যা ছিল তার কাছাকাছি শরণার্থী চলে এসেছে। তো প্রায় সমান শরণার্থীকে থাকা খাওয়ার ব্যবস্থা করা, তাদের লজিস্টিক সাপোর্ট, যুদ্ধে সাহায্য করা, এই জিনিসটা অনেক বড়। এবং এই যে ত্যাগ আগরতলাবাসীর তথা ত্রিপুরার মানুষের, এই ত্যাগ কিন্তু আমরা বাংলাদেশের মানুষ কৃতজ্ঞতার সাথে স্মরণ করি এবং এখনও। এবং যখনই আমরা আগরতলা তথা ত্রিপুরার কোনো ইস্যু আসে তখনই আমাদের কিন্তু মনে আসে সেই 1971 সালে তাদের যে অকৃত্রিম ভালোবাসা আমরা পেয়েছিলাম। আর এই বিষয়টা সম্পর্কে আমি আরও ভালো জেনেছিলাম, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, 71-এর রণাঙ্গনে উনি যুদ্ধ করেছিলেন। তখন ওনার মুখ থেকে যেটা শুনেছিলাম যে স্বাধীনতা যুদ্ধের সময় পুরো ভারতের মানুষ সহযোগিতা করেছে, তার মধ্যে পশ্চিমবঙ্গের মানুষ সহযোগিতা করেছে। তাদের হয়তো আর্থিক এবং সব রকমের অবস্থাটা একটু বেটার ছিল ভারতের মধ্যে, বাট ত্রিপুরার মানুষ তাদের যে সামর্থ্য ছিল, আগরতলার শহরের মানুষরা তারা কিন্তু অনেক বেশি করেছে। অর্থাৎ তারা ভালোবাসা দিয়ে ভালোবাসা দিয়ে মানুষকে যে উজাড় করে দেয়া যায় এবং মানুষকে ভালোবাসা যায়, এবং এটা কিন্তু সবচেয়ে বেশি দেখিয়েছে এই আগরতলার মানুষ। এবং সেই থেকে কিন্তু আগরতলার প্রতি সেই শৈশব থেকেই কিন্তু একটা ভালো লাগা তৈরি হয়েছিল। এবং সেই ভালো লাগা থেকে যখনই ঢাকাতে আগরতলায় যারা যেতেন শিল্প সাহিত্যের মানুষ, তাদের সেই বিভিন্ন প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করতাম এবং ভালো লাগতো, তাদের সাথে আমি কথা বলতাম। এবং যখনই কথা বলতাম তখন সেই মানুষ পটে ভেসে উঠত সেই 1971 সালে তাদের যে সহযোগিতা এবং ভালোবাসার কথা। এরপরে তাদের ব্যবহার এবং সব কিছু মিলেই অনেক ভালো লেগেছিল এবং তখন থেকে সেই স্বপ্নের বাস্তবায়ন হয়েছে এবার। এই স্বপ্নের বাস্তবায়নে আমি খুশি এবং অনেক ভালো লেগেছে আগরতলাকে তথা ত্রিপুরার সমস্ত জায়গাকে। এবং আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছি, অনেক ভালো লেগেছে। বিশেষ করে রাজদরবার, যেটা রাজপ্রাসাদ, সেই রাজপ্রাসাদে গিয়েছি এবং হ্যাঁ, সেই প্রাসাদটা অনেক সুন্দর এবং খুব সুন্দরভাবে সাজানো আছে ভিতরটা। এবং সেখানে 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সময় ভারত তথা ত্রিপুরার মানুষরা যে সহযোগিতা করেছিল তার অনেক কিছু আমরা ওখানে আমি দেখতে পেয়েছি। বঙ্গবন্ধুর কর্নারও রয়েছে। হ্যাঁ, ধন্যবাদ। জি, দেখেছি সেখানে বঙ্গবন্ধু কর্নার রয়েছে। অর্থাৎ আমাদের স্বাধীনতা যুদ্ধের আসলে অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার ডাকে বাঙালিরা ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে। এবং সেই বঙ্গবন্ধুর ডাকে যে বাঙালি যুদ্ধ করেছে এবং ভারতের সমর্থন পেয়েছে, এবং ভারতের মধ্যে আগরতলার তথা ত্রিপুরার মানুষের সমর্থন এবং সর্বাত্মক সহযোগিতা, সেটা আমাদেরকে আসলে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছে এই আগরতলার জনগণের কাছে আমাদেরকে। আমরা যখনই বাংলাদেশের কোনো মানুষের সাথে আমাদের ত্রিপুরা জনসাধারণের সাক্ষাৎ হয় বা আমরা যখনই বাংলাদেশে যাই, আমরা কিন্তু এই কথাটা বারবার শুনি, এই সম্পর্কের কথাটা শুনি। এবং ত্রিপুরাবাসীর প্রতি এবং ত্রিপুরার প্রতি তাদের যে কৃতজ্ঞতা জ্ঞাপনটা বাংলাদেশের মানুষের, এটা কিন্তু আমরা সবসময় শুনি। এবং পাশাপাশি এটাও আমাদের বলতে দ্বিধা নেই যে বাংলাদেশের মানুষের যে আতিথেয়তা, সেটা কিন্তু বিশ্বখ্যাত। সেটা কিন্তু আমরা হৃদয় দিয়ে অনুভব করি। যখন আমরা বাংলাদেশে যাই তখন আমরা দেখি যে তাদের আতিথেয়তা, তাদের আপ্যায়ন, সত্যি সেটা কখনো ভোলার থাকে না এবং সেটা ভোলাও যাবেও না। তো সেইখানে এই যে আমাদের একটি সম্পর্ক রয়েছে, মানে একটা জায়গায় তো আমরা আগেও আমরা মিল ছিলাম, এখনও আমরা মিল, সেটা হচ্ছে আমরা দুই তরফেই কিন্তু আমরা বাঙালি। আমরা বাংলা ভাষায় কথা বলি, আমরা সেই বাঙালি জাতি, এটাই আমাদের কিন্তু একটা পরিচয়। আমরা আরও কথা বলবো আমরা আজাদ ভাইয়ের সাথে। সঙ্গে থাকুন, ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরে আসছি। বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখুন একেবি টিভির পর্দায়।
দর্শক বন্ধুরা, ফিরে এলাম ছোট্ট বিরতির পর। আমরা রয়েছি একিবি টকে। একিবি টিভি আয়োজিত একটি বিশেষ আলাপচারিতার অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বাংলাদেশ থেকে আগত সম্মানিত গীতিকার তথা বাংলাদেশ সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নজরুল ইসলাম আজাদ। তাই তো, নামটা আমি ঠিক বললাম তো? আচ্ছা, তো আমরা এবার ওনার কাছে যে প্রশ্নটি রাখবো বা যে জিজ্ঞাসাটি আমরা রাখতে চলেছি সেটা হচ্ছে, উনি একজন গীতিকার, আমরা সেই বিষয়ে ওনার থেকে কিছু জেনে নিচ্ছি। সব থেকে আমাদের যে জিজ্ঞাসাটা বারবার আমার মধ্যে আসছে যে বাংলাদেশ সরকারের একটা উচ্চ পদে আসীন হয়েও আপনি একজন কিন্তু স্বনামধন্য গীতিকার এবং আপনার লেখা গান খুবই জনপ্রিয়তায় আছে, কয়েকটি গান, সে ব্যাপারেও আসছি সেরকমভাবে। তো আজাদ ভাই, আমরা যেটা জানতে চাইব যে এই যে দুটো বিষয়, কারণ আপনি একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন বাংলাদেশ সরকারের, তারপরে এই যে গীতির প্রতি, এই যে গীতি কবিতার প্রতি যে আপনার আকর্ষণ, সেটা কিভাবে এলো আপনার? ধন্যবাদ। আসলে ছোটবেলা থেকেই গান ভালো লাগতো। যখন রেডিওতে বা অথবা ক্যাসেট প্লেয়ারে গান শুনতাম, তখন মনে হতো যে অনেক মনের কথা গানের মাধ্যমে বা সঙ্গীতের মাধ্যমে খুব সুন্দরভাবে প্রকাশ করা যায়, যেটা হয়তো সাহিত্যের অন্য মাধ্যমে একটু কঠিন হয়, কিন্তু গানের মাধ্যমে সেটা অনেক সহজ হয়। তো তখন এই যে গান শোনা থেকে গানের প্রতি যে ভালোবাসা, সেটা তৈরি হতে থাকলো। বিশেষ করে দেশের গান, দেশাত্মবোধক গানগুলো প্রথমেই আমাকে এই গানের প্রতি আগ্রহী করে তুলেছে। বিশেষ করে আমাদের দেশে স্বনামধন্য গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, নজরুল ইসলাম বাবু, ওনাদের লেখা গানগুলো আমার খুব ভালো লাগতো এবং এই গানগুলো যখন শুনতাম তখন থেকেই মনে মনে আসতো। আমি তখন থেকে কবিতা লিখতাম এবং কবিতা লিখে গানও, মানে ঠিক কবিতাকে অর্থাৎ গীতি কবিতার আদলে আমি রচনা করতাম, কিন্তু সেটাকে গানের ফর্মে আনার যে বিষয়টা, এটা ইনফ্যাক্ট তখনও ছিল না। বাট পরবর্তীতে এটা হয়েছে। এই গানকে, মানে কবিতাকে অর্থাৎ গীতি কবিতাকে সুরের ফর্মে নিয়ে এসে যেটা প্রকাশ, এরপর থেকে সেই চর্চাটা শুরু করেছি একটু বড় হওয়ার পর থেকে। বাট শৈশব থেকে যেটা হয়েছে যে শৈশবে সেই ভালো লাগা এবং ভালোবাসা তৈরি হয়েছিল সঙ্গীতের প্রতি। সেই সঙ্গীতের প্রতি ভালো লাগা এবং ভালোবাসা থেকে আসলে গান রচনায় আমি নিজেকে নিবেদিত করেছি তখন থেকেই। গীতি কবিতা মানে সংখ্যায় কতটা রয়েছে আপনার? আমার প্রায় 500 গীতি কবিতা রচিত হয়েছে। 500। আলাপচারিতার এই মুহূর্তে এসে যেটা আমার খুব জানতে ইচ্ছে করছে যে বাংলা সাহিত্যে যে এই যে সঙ্গীতের প্রবেশ বা যে উত্থান, মানে এই বিষয়ে যদি একটু আলোকপাত করেন। ধন্যবাদ। বাংলা সাহিত্যের শুরু আসলে চর্যাপদ দিয়ে, অর্থাৎ প্রাচীন সাহিত্য, বাংলা সাহিত্য চর্যাপদ থেকে শুরু হয়েছে। চর্যাপদ ছিল মূলত গীতি কবিতা, অর্থাৎ সুরের মাধ্যমে কিন্তু প্রকাশ করা হতো এবং চর্যাপদের 51টি পদ লেখা হয়েছিল এবং তার মধ্যে 46.5টি পদ খুঁজে পাওয়া গিয়েছিল নেপালের রাজ দরবারে এবং এই পদগুলো আসলে সবগুলোই সুরে সুরে গাওয়া হতো, অর্থাৎ গীতি কবিতা। এবং প্রাচীন বাংলা সাহিত্য এবং মধ্যযুগ পর্যন্ত পুরোটাই কিন্তু ছিল গীতি কবিতা, অর্থাৎ সুরে সুরে কবিতা পাঠ করা হতো। এবং এই গীতি কবিতার এবং মধ্যযুগে যে প্রণয় উপক্ষণ ছিল তাও কিন্তু সুরে সুরে পাঠ করা হতো, অর্থাৎ গান ছিল, গীতি কবিতা ছিল। পরবর্তীতে মাইকেল মধুসূদন দত্ত 19বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে গানের বাইরে এসে কবিতাকে পাঠের উপযোগী কিছু কবিতা রচনা করেন। যদিও মাইকেল মধুসূদন দত্তের গীতি কবিতাও অনেকগুলো ছিল এবং এই পাঠের জন্য যে কবিতা এবং গানের জন্য কবিতা, এই দুটোকে আলাদা করেছিলেন মূলত বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্ত। এবং এই মাইকেল মধুসূদন দত্তের এই শুরু হওয়ার পরে পরবর্তীতে বাংলা সাহিত্যের যে বিপ্লব, বাংলা গানের বিপ্লব, সেই বিপ্লব ঘটে আসলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে। অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আলাদা করে এই যে গানকে আধুনিক পর্যায়ে নিয়ে আসার ক্ষেত্রে কিন্তু তার অবদান বেশি ছিল এবং তিনি পাশ্চাত্যের প্রচুর সঙ্গীত শুনেছেন এবং শুনে সেই পাশ্চাত্যের সঙ্গীত এবং আমাদের দেশের বাংলার সঙ্গীতকে কিভাবে আরও এগোনো যায় সেই ধারায় কিন্তু অনেক কাজ করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এবং তার এই ধারাবাহিকতায় আমরা দেখি যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সঙ্গীতের প্রতি এতটাই তার অবদান ছিল যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত সেটা রচয়িতা কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ভারতের জাতীয় সঙ্গীত সেটা রচয়িতাও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এমনকি
কথিত আছে যে শ্রীলঙ্কার যে জাতীয় সঙ্গীত সেটারও মূল রচয়িতা হচ্ছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। যদিও যার নামটা কিছুটা প্রচার হচ্ছে, উনি রবীন্দ্রনাথ ঠাকুরের ছাত্র ছিলেন এবং উনি শান্তিনিকেতনে তার কাছ থেকে এসে সঙ্গীতের দীক্ষা নিয়েছেন। তো দেখা যায় এই যে সঙ্গীতকে আধুনিক পর্যায়ে নিয়ে আসার এই মূল কাজটি কিন্তু করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তীতে এটা আরও বিকশিত হয়েছে কাজী নজরুল ইসলামের হাত ধরে। অর্থাৎ এই যে কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্ম জয়ন্তী হয়ে গেল ২৪ তারিখে, ২৪শে মে। তো এই কাজী নজরুল ইসলাম যখন ছোট ছিলেন, উনি শৈশবে লেটো দলে যোগদান করেছিলেন এবং লেটো দলে যোগদান করার পরে মাধ্যমে উনি সঙ্গীতের প্রতি আকৃষ্ট হয়ে যান এবং সঙ্গীতকে বোঝার এবং শেখার চেষ্টা করেন। পরবর্তীতে কাজী নজরুল ইসলাম যখন সেনাবাহিনীতে যোগদান করেন, তখন সেনাবাহিনীর যে সঙ্গীত বিভাগ, সেই বিভাগে উনি কাজ করতেন এবং সেখানে সে পাশ্চাত্যের সঙ্গীতের সাথে পরিচিত হন এবং ফার্সি ভাষার সাথে পরিচিত হন এবং এই পরিচিতির মাধ্যমে তার এই সঙ্গীতের প্রতি যে ভালো লাগা এবং সঙ্গীত রচনায় আরও বেশি নিবেদিত হওয়া, সেটা উনি করেছেন। কাজী নজরুল ইসলামের আরেকটা দিক হচ্ছে যে উনি সঙ্গীতকে হিন্দু পুরাণের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে উনি অসংখ্য সঙ্গীত রচনা করেছেন এবং মানে মুসলমানদের নিয়েও কিন্তু উনি অনেক সঙ্গীত রচনা করেছেন। যেমন ঈদের যে মূল যে গান, রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, সেটা কিন্তু রচনা করেছেন কাজী নজরুল ইসলাম। অর্থাৎ সঙ্গীতে এছাড়া আরও বিভিন্ন ভাবধারায়, যেমন চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, সেটাও কিন্তু সুরে সুরে গাওয়া হয়েছে এবং যুদ্ধের যে অনুপ্রেরণা, সেই অনুপ্রেরণাটা কিন্তু তার কবিতা এবং সেটা সুরের মাধ্যমে এসেছে এবং তার এই গীতি কবিতাকে সুরের মাধ্যমে প্রচার করে ৭১-এর স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের যে স্বাধীনতা যোদ্ধা যারা আছে তারা অনেক বেশি ইন্সপায়ার্ড হয়েছিলেন, তারা অনেক বেশি উদ্বুদ্ধ হয়েছিলেন। কারণ সঙ্গীতের মাধ্যমে যতটা সহজে মানুষকে উদ্বুদ্ধ করা যায়, মানুষকে টাচ করা যায়, সাহিত্যের অন্য মাধ্যমে সেটা আসলে এতটা হয়তো সম্ভব হয় না। তাড়াতাড়ি টাচ করা যায়, তাড়াতাড়ি টাচ। আমরা কথাই বলি যে মিউজিক ইজ দ্য ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ। রবীন্দ্রনাথ, নজরুল, এ দুটি নামের কোনো বিভেদ নেই, কোনো ভিন্নতা নেই, কোনো কাটাতান নেই, কোনো বিভাজন নেই। রবীন্দ্রনাথ নজরুল সবার, এপার ওপার বাংলা এবং গোটা পৃথিবীর রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলাম, এনারা সবার আমাদের সম্পদ। আমরা এনাদেরকে পাথেয় করে আমরা আগামীর পথে অগ্রসর হই এবং একটা সার্থক জীবনের দিকে আমরা চলার চেষ্টা করি এনাদের অনুপ্রেরণায়। আমরা শুনছিলাম আজাদ ভাই আপনার কথাটা, আমি সত্যি একটু অবাক হচ্ছি যে প্রশাসনিক স্তরের এত ব্যস্ততা, একটি রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনি পালন করছেন, সেখানে থেকেও, কারণ আপনার কাছে প্রতিটা সময় যে ভাবে মানে মূল্যবান সময় আপনাকে অতিবাহিত করতে হয় এবং সেটা যে কোনো একটা টাইম বাউন্ডসের মধ্যে আছে সেটা নয়, কারণ আপনার যে দায়িত্ব কর্তব্য, যে সরকারি দায়িত্ব কর্তব্য, সেটাই তার প্রমাণ। সেইখানে থেকে আপনি সঙ্গীত এবং এই যে কবিতার এবং কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি যে এই যে আপনার মানে কি বলবো, এই যে আপনার আকর্ষণ এবং আপনার জানার ইচ্ছা এবং তা আমাদেরকে বললেন, এটা সত্যিই কিন্তু আমি অবাক হলাম যে আপনি কতটা ভেতরে তাদেরকে আত্মস্থ করেন, আপনি নিজের মধ্যে তাদেরকে আপনি রেখেছেন সেরকমভাবে। এটা খুব ভালো লাগলো শুনে। আরেকটা কথা এখানে জিজ্ঞাসা করব আজাদ ভাই, যে আপনি যে আপনার গীতি কবিতায় আপনি কোন বিষয়টাকে বেশি প্রাধান্য দেন? আমার গীতি কবিতায় আমি মূলত মানুষ, অর্থাৎ মানুষের অনুভূতি এবং আবেগ কিভাবে প্রকাশ করা যায়। অর্থাৎ আমি যখন গান লিখি, কোনো বিষয়ের উপরে যখন গান লিখি, তখন দেখি যে মানুষগুলো, অর্থাৎ ওই গানের সাথে রিলেটেড মানুষগুলোর কেমন অনুভূতি, কেমন বহিঃপ্রকাশ, এই বিষয়টা নিয়ে আসি। যেমন আমার একটা গান আছে মাজারের উপরে। তো মাজারের বিষয়টা অবশ্য সবাই হয়তো বা এটাকে ভালোবাসে, কেউ হয়তো ভালোবাসে না, বা অনেকে পছন্দ করে, কেউ করে না। তো আমি যখন এই গানটা রচনা করেছি, তখন আমি দেখেছি যে একজন মাজারের ভক্ত, উনি কিভাবে, মানে ওনার অনুভূতিটা কি, সেই অনুভূতির উপরে বেস করে লিখবার চেষ্টা করেছি। যখন আমি কোনো ট্র্যাজেডিক কোনো সং লিখি, তখন যে একজন মানুষের ট্র্যাজেডিক সঙ্গে কতটুকু মানে মানুষের অনুভূতি প্রকাশ করা যায়, সেই চেষ্টাটা আমি করি।
কষ্টটা কতটুকু, আর যখন কোনো আনন্দের গান করি তখন কতটুকু আনন্দ বেশি প্রকাশ করা যায় এই সুরের মাধ্যমে। এবং যখন আমি ফোক সঙ্গীত রচনা করি তখন দেখি যে এই ফোক গানের সাথে রিলেটেড যে গ্রাম বাংলার মানুষদের যে অনুভূতি প্রকাশ, সেই অনুভূতি প্রকাশটা কিভাবে হয়। কারণ এটা আমার জন্য একটা বড় অ্যাডভান্টেজ যেটা আছে যে আমার শৈশব কেটেছে গ্রামে, অর্থাৎ গ্রামের মানুষের যে জীবনধারা সেটা কিন্তু আমি দেখেছি। এরপরে আমার একটা পর্যায়ে এসে আমি যখন কলেজে ভর্তি হই তখন বরিশাল শহরে, অর্থাৎ একটা রাজধানী শহর না, তার বাইরে একটা শহরে আমি পড়াশোনা করি। পরবর্তীতে আমি ভর্তি হয়েছি ঢাকা ইউনিভার্সিটিতে, অর্থাৎ বাংলাদেশের ক্যাপিটাল সিটিতে। তো দেখা যায় গ্রামের মানুষের যে সাধারণ মানুষের জীবনধারা এবং তাদের যে অনুভূতি এবং সেই অনুভূতির প্রকাশ, সেটা যেরকম আমি দেখেছি একটা ছোট্ট শহরের মানুষের অনুভূতি সেটাও আমি দেখেছি, আর মেগা সিটি ঢাকা সেটার অনুভূতিও দেখেছি। পরবর্তীতে কর্মজীবনে এসে যুক্তরাজ্য থেকে শুরু করে ইউরোপের অধিকাংশ দেশেই আমি ভ্রমণ করেছি এবং সেখানকার মানুষের জীবনধারাও কিন্তু আমি দেখেছি। এবং আমি পাশ্চাত্য এবং প্রাচ্য দুই ধরনের সঙ্গীতেই কিন্তু আমি শুনেছি বা শুনে থাকি। তো থেকে দেখা যায় যে আমি যখন যেই সঙ্গীতটা রচনা করি তখন দেখি যে ওই সঙ্গীতটার মানে শ্রোতা কে হতে পারেন, সেই শ্রোতারা তাদের অনুভূতি কিভাবে সবচেয়ে মানে ভালো ওয়েতে প্রকাশ করা যেতে পারে সেই বিষয়টা কিন্তু আমি মাথায় রাখবার চেষ্টা করি। এবং সেই মানে তখন পুরোটা মিশে যায় ওই মানুষগুলোর সাথে এবং ওই মানুষগুলোর জীবনধারার সাথে বা জীবনবোধের সাথে। খুব সুন্দর করে আজাদ ভাই বলছেন যে একটি মানুষের মনের অবস্থা বা একটি হৃদয়ের যে অনুভূতিটা আছে খুব সুন্দর করে কিন্তু উনি ব্যক্ত করতে পারছেন। এটা সেরকম পড়াশোনা না থাকলে হয়তোবা এই ফিলিংসটা নাও আসতে পারে যে ওনার যে পড়াশোনাটা বা ওনার যে চর্চাটা কিন্তু ওনার প্রতিটা কথায় ফুটে উঠছে এবং ওনার যে জীবনযাপন উনি কিভাবে এত বড় গুরুদায়িত্ব সামলে উনি এই সাহিত্যের প্রতি তার অনুরাগ জন্মেছে এবং তাকে নিয়ে এগোচ্ছেন, তার প্রতিটা কথাই কিন্তু আমরা বুঝতে পারছি। দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু দেখছেন একেবি টক, একেবি টিভি আয়োজিত একটি বিশেষ আলাপচারিতার অনুষ্ঠান, যেখানে নানা উল্লেখযোগ্য বিষয়, নানা উল্লেখযোগ্য স্থান এবং উল্লেখযোগ্য ব্যক্তিত্বদের নিয়ে আপনাদের সঙ্গে আমরা কিছুক্ষণ সময় কাটাই। আচ্ছা আজাদ ভাই, এই যে সঙ্গীত রচনায় আপনি অনেকটা সময় দেন এবং দেবেনও আগামী দিনে, পাশাপাশি এই সঙ্গীত রচনা করতে গিয়ে বা এই গীতি কবিতা সৃষ্টি করতে গিয়ে আপনার নিশ্চয়ই অনেক বড় বড় মানুষের সাথে আপনার পরিচয় হয়েছে, নানা জায়গায় যারা স্বনামধন্য, যারা খ্যাতনামা শিল্পীদের সাথেও আপনার পরিচয় হয়েছে। তো সেই রকম কোনো উল্লেখযোগ্য কিছু কি মনে আছে যে কোনো একটা উল্লেখযোগ্য সময় আপনি কাটিয়েছেন, বা আমাদের একেবি টিভির দর্শকদের জন্য কোনো সেই রকম কোনো উল্লেখযোগ্য সময়ের কথা যদি একটু বলেন? ধন্যবাদ। এরকম একটা বিষয় আছে, যেমন একবারে আমার একটা দেশের গানটির শিরোনামটা ছিল এরকম, ধন্য আমি জন্মেছি এ বাংলাদেশে বলে। তো এই শিরোনামের গানটি আমাদের একটা দেশে একটা টিভি চ্যানেলের একটা স্পেশাল প্রোগ্রামে, আমাদের স্বাধীনতা দিবসের স্পেশাল প্রোগ্রামে আমার শিল্পী গেয়েছে, অর্থাৎ স্বরলিপি, এবং গানটি সুর করেছেন এস তুর্য। তো এই গানটা যখন গাচ্ছিলেন তখন ওই গানের অনুষ্ঠানটা উপস্থাপনা করছিলেন বাংলা গানের সবচেয়ে বেশি গান যিনি রচনা করেছেন গাজী মাজহারুল আনোয়ার, উনি উপস্থাপনা করছিলেন ওই অনুষ্ঠানটি। তো উনি যখন এই অনুষ্ঠানটা উপস্থাপনা করছিলেন তখন এই গানটার কথা শুনে উনি শিল্পী স্বরলিপিকে বলেছিল যে এই সময়ে এই যে দেশের গানে এই শব্দ চয়ন, অর্থাৎ মানুষের হৃদয়কে টাচ করার যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে, এটা কে লিখেছে, আমার তাকে একটু দেখতে ইচ্ছে করছে। তো অনুষ্ঠান শেষে স্বরলিপি আমাকে ফোন করে জানালেন যে গাজী মাজহারুল আনোয়ার সাহেব আপনাকে দেখতে চেয়েছেন। তা আমার তখন এতটাই ভালো লাগলো যে আমার মতো একজন নগণ্য গীতিকার, তাকে গাজী মাজহারুল আনোয়ারের মতো একজন গীতিকার, যার বাংলা গানে সর্বাধিক গান রচনা করেছেন গাজী মাজহারুল আনোয়ার, ওনার চেয়ে বেশি গান আর কেউ রচনা করেছেন বলে আমার জানা নেই। তো উনি আমাকে দেখতে চেয়েছেন। তখন আমার মনের মধ্যে এত ভালো লাগা তৈরি হলো যে গানের প্রতি আরও ভালো লাগা এবং ইন্সপিরেশন তৈরি হলো। তখন আমি আসলে মানসিকভাবে প্রস্তুতি নিয়েছিলাম যে ওনার সাথে খুব তাড়াতাড়ি দেখা করব, কিন্তু দুর্ভাগ্যক্রমে ওনার সাথে দেখা করতে যাওয়ার আগেই আসলে উনি মারা গেছেন। আমার সেই সৌভাগ্য হয়নি ওনার মতো একজন বড় মাপের গীতিকারের সাথে দেখা করার। এটি একটি খুব বড় উল্লেখযোগ্য সময় কিন্তু আপনার জীবনে। আশা করি এটা আপনি সবসময় মনে রেখে
জি। এগিয়ে থাকেন আরও। ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আমরা কথা বলছি নজরুল ইসলাম আজাদ মহাশয়ের সাথে, যিনি বাংলাদেশ সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং উনি একজন স্বনামধন্য গীতিকার। তার এই গীতি কবিতা রচনার ক্ষেত্রে বা গীতি কবিতাকে নিয়ে যে পথ উনি চলছেন সেই বিষয়ে আমরা শুনলাম অনেক কথা। আমরা ওনার দুটি উল্লেখযোগ্য বই আছে, আমি আপনাদের একটু দেখাতে চাই সেই বই দুটো। একটি হচ্ছে জীবন চলার পথে, এটার প্রকাশনা পুঁথিনিলয়। এই বইটি আমি দেখাবো। খুব সুন্দর একটি মলাটের মধ্যে গোটা বিষয়টি সুন্দরভাবে আবৃত রয়েছে। পাশাপাশি রয়েছে সুরের ছোঁয়া। এটা প্রকাশ করেছে চিরদিন প্রকাশনী, বাংলাদেশের একটি স্বনামধন্য প্রকাশনা সংস্থা, যার কর্ণধার মাহবুবা লাকি মহোদয়া। দুটি বইয়ের প্রচ্ছদি খুবই সুন্দর, আমরা এটা একটু দেখালাম। এই দুটো বই ছাড়া আর কটি বই আছে আপনার? এই দুটো বই ছাড়া একক বই নেই, বিভিন্ন বইয়ে আমার বিভিন্ন লেখা গিয়েছে, কবিতা এবং প্রবন্ধ, এটা বিভিন্ন বইয়ে প্রকাশিত হয়েছে, কিন্তু এককভাবে এই প্রথম দুটো বই আমি প্রকাশিত হয়েছে, এই দুটো গীতি কবিতার বই এককভাবে। আচ্ছা আচ্ছা। আজাদ ভাই, তাহলে এই যে লেখালেখির কি কোনো নির্দিষ্ট সময় আছে আপনার? সাধারণত আমি রাতের বেলায় মানে সঙ্গীত রচনা করি। দিনে হয়তো অফিস থাকায় খুব বেশি সময় পাই না, আর ছুটির দিনে অনেক সময় দিনে সময় পেলে তখন লিখি। অর্থাৎ বেশিরভাগ সময় রাতেই লেখার জন্য ব্যবহার হয়, আর ছুটির দিন হলে দিনে এবং রাতে তখন লিখি। এই লিখতে গিয়ে কোনো উল্লেখযোগ্য কিছু ঘটনা মনে আছে কি? জি জি, লিখতে গিয়ে অবশ্য অনেক ঘটনা ঘটেছে। তার মধ্যে একবার আমি অফিসে বসে আছি, তো এরই মধ্যে আমার এক বন্ধু আমাকে ফোন করলো যে আমাদের বন্ধুদের প্ল্যাটফর্মের একটা প্রকাশনা বের হবে, সেখানে আমাকে একটা কবিতা দেওয়ার জন্য। তো আমি বললাম যে আমি তো অফিসে, আমার কবিতা সব তো বাসায়, এখন আমি কিভাবে দিব? পরে বলে না, তুমি বসলে হবে, তুমি 30 মিনিট বসলে কবিতা হতে পারে। তো তার এই কথায় আমি বসে গেলাম অফিসে। তখন আমার কাজও হাতে খুব বেশি ছিল না। তো আমি যখন লিখলাম 30 মিনিটের মধ্যে, সরাসরি মোবাইলে, কোনো কাগজে না, মোবাইল ফোনে কবিতা লিখে ফেললাম, লিখে আমি তাকে পাঠিয়ে দিলাম। দেওয়ার পরে ওইটা ওই দিনই চলে গেল প্রেসে। তো রাতে আমি আসলে কবিতা লিখতে গেলেই আসলে গীতি কবিতার মতো হয়ে যায়। রাতে মনে হলো যে এই কবিতাকে, ওটা অনেক বড় কবিতা ছিল, কবিতাকে গানের ফর্মে নিয়ে আসলে কেমন হয়। তখন একটা অংশকে আমি ওখান থেকে নিয়ে আস্থায়ী তৈরি করলাম, এবং আর দুটো অংশ অন্তরা তৈরি করে গান তৈরি করে ফেললাম। এবং রাতেই গানটা আমার এত ভালো লাগছিল যে আমার সুরকার এই সূর্য, ওনাকে আমি ফোন করে বললাম যে এরকম আমি একটা কবিতা লিখেছিলাম এবং সেখান থেকে আবার গান রচনা করে ফেলেছি, এখন এটা একটু আপনাকে পাঠাচ্ছি, আপনি দেখুন এটাই সুর করে কেমন গান হতে পারে। তো আমি পাঠানোর পরে উনি তখনই সুর করে ফেলেন ইনস্ট্যান্টলি, উইথিন 1 আওয়ার। তো সুর করে ফেলার পরে যখন উনি আবার ফেরত আমাকে পাঠালেন, আমি দেখলাম যে অনেক ভালো হয়েছে, আমার ভালো লেগেছে। তো পরে আমরা রাতেই শিল্পীও সিলেক্ট করে ফেললাম, বাংলাদেশের ফোক সঙ্গীতে জনপ্রিয় শিল্পী মনিয়া মুন, তার বিষয়টা বললো যে তার কণ্ঠে এটা ভালো যাবে। তো পরের দিন উনি সেভেন সিস্টার্সে বেশ জনপ্রিয় মনিয়া মুন, এবং উনি প্রায় বিভিন্ন প্রোগ্রাম করেন, এবং মোটামুটি সেভেন সিস্টার্সের অনেকেই যারা সঙ্গীত প্রেমী তারা এই মনিয়া মুনকে চিনেন। উনি ফোক গানের বেশ জনপ্রিয় শিল্পী। জি। তো পরে ওনার সাথে পরের দিন কথা বলার সময় মনিয়া মুনকে পাঠানোর পরে উনিও খুব পছন্দ করলেন গানটা, এবং উনি এতটাই পছন্দ করলেন, বললেন যে দাদা খুব তাড়াতাড়ি এই গানটা মানে করা যায় কিনা, মানে রেকর্ড করা যায় কিনা। তো তারই আগ্রহে আমরা এক সপ্তাহের মধ্যে গানটা তৈরি করে ফেললাম, এবং সেটা সোশ্যাল মিডিয়ায় আছে, ইউটিউবে এবং আমার পেজে। আমার ইউটিউবে আমার চ্যানেলের নাম হচ্ছে আজাদ মিউজিক, এবং আজাদ মিউজিক নামে একটা ফেসবুক পেজও আছে, সেই পেজে এই গান আছে, এবং আমার অনেকগুলো গান এখানে আছে সোশ্যাল মিডিয়ায়, আমার লেখা গান। এবং বিভিন্ন শিল্পীরা যারা আমার গান গেয়েছেন তারা বিভিন্ন চ্যানেলে
বিভিন্ন টিভি চ্যানেল এবং FM রেডিওতে আমার লেখা গান গাচ্ছেন এবং মোটামুটি দর্শকরা যে ভালোবাসেন, এই ভালোবাসা অনেক সময় অনেক দর্শকদের কাছ থেকে সরাসরি পাই, ফোনের মাধ্যমে অথবা যখন দেখা হয় তখন ভালোই লাগে যে নিজের সৃষ্টি যখন কারো অন্তত মানে কিছু মানুষেরকে যখন আনন্দ দিতে পারে তখন কিন্তু সেটা কিছুটা ভালো লাগে। যদিও আমি খুব বড় গীতিকার নই, তারপরেও আমার ভালো লাগে যে না, অন্তত কিছু মানুষ আমার গানকে পছন্দ করেছে এবং ভালোবেসেছে। বাহ। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু একটি খুব সুন্দর সময় কাটালাম, আপনারাও নিশ্চয়ই কাটালেন এই একেবি টক এবং একেবি টিভির সাথে। আমাদের সঙ্গে আজকের এই একেবি টক অনুষ্ঠানে আর বিশেষ আলাপচারিতার অনুষ্ঠানে যিনি আমাদের সঙ্গে ছিলেন, উনি বাংলাদেশ সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং খুব গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। পাশাপাশি উনি একজন স্বনামধন্য গীতিকার, সেটা আমি আগেও বলেছি। তার গোটা বিষয়টি আমরা ওনার কাছ থেকে শুনে আমাদের মনে হলো যে যত বড়ই গুরুদায়িত্ব থাকুক না কেন, যে আমার যে মনের টান বা আমার আবেগটা যেখানে কাজ করে বা কোনো সৃষ্টিধর্মী কাজে যদি আমরা সেইভাবে মনোনিবেশ করি, তাহলে কিন্তু সেই পথকেও আমরা সফলতায় ভরিয়ে তুলতে পারি। তার একটি উৎকৃষ্ট উদাহরণ নজরুল ইসলাম আজাদ মহোদয়। তো আমরা খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। সবথেকে বড় কথা হলো যে বাঙালি তো বটেই, কিন্তু আমরা দুজনেই মানুষ। এখানে কোনো এপার ওপার বলে কোনো কথা নেই, সেখানে কোনো সীমান্ত নেই, সেখানে কোনো কাঁটাতার নেই। এই যে দুটি মানুষের যে মিলন, এই সম্পর্কটাই কিন্তু আসল। পৃথিবীর মূল তত্ত্ব যেটা রয়েছে, মূল কথাটা যেটা রয়েছে, সেটা কিন্তু সম্পর্ক। এই সম্পর্কটাই চিরস্থায়ী, চিরকাল। আশা করি আমাদের এই সম্পর্কটা এবং আমাদের এই দুই দেশের 52 বছর অতিক্রম করতে চলেছি আমরা, এই ভারত বাংলাদেশের সম্পর্ক, এই সম্পর্কটা আরও মজবুত হবে। আমরা কিন্তু সেই আশা এখনও করি। দুই দেশের মানুষের মধ্যে যে আন্তরিক টান রয়েছে, একটা আবেগ রয়েছে, একে অপরকে দেখলে যেভাবে আমরা খুশি হই, যেভাবে আনন্দ উতলে ওঠে আমাদের মধ্যে, সেটা আগামী দিনে আরও বাড়বে, বই কমবে না। তাই তো আশা করব আমরা। আপনি যদি এই একদম শেষ পর্বে, অনুষ্ঠানের শেষ পর্বে এসে আমাদের ত্রিপুরাবাসীর জন্য এই একেবি টিভির মাধ্যমে যদি কিছু বলতে চান, আপনি বলতে পারেন। ধন্যবাদ। ত্রিপুরাবাসী তথা আগরতলার মানুষকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে ৭১-এ সেই বিপদের দিনগুলোতে বাংলাদেশের পাশে থাকার জন্য। এই যে ভ্রাতৃত্ববোধ এবং ভ্রাতৃত্বের বন্ধন, এটা আরও দীর্ঘস্থায়ী হবে এবং সারা জীবন থাকবে, এই প্রত্যাশা, এই কামনা করি। আর এই অনুষ্ঠানে আমাকে ডাকার জন্য একেবি টিভিকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং একেবি টিভির কলাকুশলী এবং যারা কাজ করছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই ত্রিপুরাবাসীকে, যারা এরকম সবসময় বাংলাদেশের পাশে ছিলেন এবং ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখেছেন। দর্শক বন্ধুরা, আজকের এই একেবি টক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা একটি সম্পর্কের বাতাবরণ তৈরি করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের তা ছুঁয়ে গেছে। আজকে এই প্রান্তে বসে আমার যে সম্পর্কের যে একটি ওয়েভ আপনাদের দিকে ছুড়ে দিলাম, আশা করি তার স্পর্শ আপনারা পেয়েছেন। এভাবেই আপনারা একেবি টিভির সঙ্গে থাকবেন আগামী দিনেও। আমরাও আরও নানা উল্লেখযোগ্য বিষয়, উল্লেখযোগ্য ব্যক্তিত্ব এবং উল্লেখযোগ্য স্থান সহ আরও নানা বিষয় নিয়ে একেবি টকে আপনাদের সামনে হাজির হব। তার জন্য অবশ্যই চোখ রাখবেন এবং অনুষ্ঠানগুলি দেখবেন, এবং আবারও বলছি, চোখ রাখবেন একেবি টিভির পর্দায়। নমস্কার। বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখুন একেবি টিভির পর্দায়।